লেনদেনে আমরা আজকে হিসাব বিজ্ঞানের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে একটি সহজ কথা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লেনদেন। আজকের ভিডিওতে আমি লেনদেন এই অধ্যায়টা এ টু জেড সকল তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে, এমন ভাবে তুলে ধরবো যাতে আপনার লেনদেনের মূল বেসিক গুলো কি এক ক্লাসে পুরো ক্লিয়ার হয়ে যায়। তো আমি অঙ্কেতে যাওয়ার আগে লেনদেন দ্বিতীয় অধ্যায় থেকে একটু বেসিক নিয়ে আলোচনা করি। প্রথমত আমি আপনাকে একটু জানিয়ে রাখি লেনদেনটা কেন সৃষ্টি হয় বা লেনদেনের জন্মটা কেন হয়। তো দেখেন, আদিকালে প্রত্যেক মানুষ তার জীবনের প্রয়োজন মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করতো। কি বিনিময়? পণ্য বিনিময়। পণ্য বিনিময়টা আমরা অবশ্যই জানি। তুমি আমাকে চাল দাও, আমি তোমাকে ডাল দিব। আলু দাও, তোমাকে আমি চাল দিব। এরকম এগুলো কি আগে পণ্য বিনিময় করতে হয়, কেমন? আচ্ছা, এরপরে বলতেছে যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলো থেকে লেনদেনের জন্ম হয়। এরপর হচ্ছে লেনদেনের ধারণা, অর্থাৎ লেনদেন কাকে বলে। লেনদেনটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে। ওই সমস্ত ঘটনাকে লেনদেন বলা হয়। কি বলছে? আবার বলি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলতে আমি বুঝাচ্ছি পণ্য ক্রয়, অর্থাৎ একটা কলম ক্রয় 20 টাকা বা 30 টাকা। এই যে টাকা 30 টাকা, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটা কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য? আচ্ছা, এরপরে বলতেছে যা ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করে। ব্যবসার আর্থিক অবস্থা, আমি যদি একজন দোকানদার থেকে এই কলমটা নিয়ে আসে 30 টাকা দিয়ে, ওই দোকানদারের যদি লাভ না থাকে, তাহলে কি আমাকে এই কলমটা 30 টাকা দিয়ে দিবে? দিবে না। অবশ্যই এই কলমের ভিতরে একদম সর্বনিম্ন 5 টাকা লাভ থাকতে হবে। তো এই যে লাভ, লাভ থাকার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করতেছে। মনে করো আমি 10টা কলম নিয়ে আসছি, একটা কলম যদি 5 টাকা করে লাভ হয়, 10টাতে 50 টাকা, তাহলে 50 টাকা দিয়ে আমি পরবর্তী কি আরো নতুন মালামাল ক্রয় করতে পারবো, দোকানে ইনভেস্ট করতে পারবো। তাহলে এটা ব্যবসায়ের আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এই যে 30 টাকা, এটা অর্থের অঙ্কে কি পরিমাপযোগ্য। এরকম ঘটনাকে কি বলে? লেনদেন বলে। যেমন এখানে দেখো একটা উদাহরণ দিয়েছে, উদাহরণস্বরূপ বলা যায় সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয়। কত টাকা? 5,000 টাকা। এই যে 5,000 টাকা, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আমি পরিমাপ করতে পারতেছি না, কি রে, কত টাকা? টাকাটা আমি পরিমাপ করতে পারতেছি 5,000, তাহলে এটা অর্থের অঙ্কে কি পরিমাপযোগ্য। এবং আবার কি বলছে দেখো, আলমারি ক্রয়। আলমারি ক্রয় ক্রয় করলে ব্যয় হয়। কিসের জন্য আলমারি ক্রয়? অফিসের জন্য। অফিসের জন্য যেহেতু আলমারি ক্রয় করছে, তাহলে আলমারিটা কি আমার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ। তাহলে আমার একটা পরিশ্রমের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা আমরা আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে। অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থা কি পরিবর্তন করতেছে। তার মানে এটা আমরা বুঝতে পারতেছি কি লেনদেন। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দিছে, দেখো দোকান থেকে ফেরার পথে প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় আহত হন। এটা কি লেনদেন? লেনদেন না। কেন লেনদেন না? প্রতিষ্ঠানের মালিক আহত হন। কয় টাকার আহত? যে প্রতিষ্ঠান মালিক এত টাকা আহত, এরকম কিছু বলা আছে? তার মানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না। আচ্ছা, তার মানে এটা লেনদেন না। আর তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আচ্ছা বুঝলাম অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না, কিন্তু একজন মালিক যে আহত হয়েছে, এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করছে না। না না না, এটা ব্যবসার আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটে নাই। কারণ তোমরা জানো, আমরা সাধারণত যে ব্যবসাগুলো নিয়ে কথা বলি বা যে ব্যবসাগুলো আমাদের বড় ধরনের ইন্ডাস্ট্রি হয়, ওগুলাতে মালিক কিন্তু এক মালিকানা হয় না, এটা দুই মালিক অথবা এর থেকে একাধিক মালিক কি থাকে। তো মনে করো আমরা 5 জন একটা প্রতিষ্ঠানের মালিক। তা আমি যদি একটা প্রতিষ্ঠানের মালিকে আমি মারা যাই, সাপোজ আহত বা মারা গেলাম, তো আমার পরিবর্তে আরো 4 জন আছে। এই 4 জন কি ব্যবসাটাকে নতুন করে বা ব্যবসাটাকে আগের জায়গা থেকে স্টার্ট করবে। যদি প্রয়োজন হয় আর একজন 2 জন মালিক নিবে। তো তার মানে বোঝাচ্ছে মালিক যদি আহত হয় বা মালিক যদি মারাও যায়, তাহলে কি এটা ব্যবসায়ের কোনো প্রভাব ফেলবে না। তার মানে এটা কি না লেনদেন না। যেমন তোমরা এখানে দেখো বলতেছে, প্রথমে যেহেতু অর্থায়নকে পরিমাপযোগ্য এবং ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, তাই প্রথমটি লেনদেন। এবং দ্বিতীয়টি যেহেতু আর্থিক অঙ্কের সাথে কোনো কি পরিবর্তন হয় নাই, আমি যেটা বললাম, এবং আহ তাই সেহেতু কি এটা লেনদেনে লিপিবদ্ধ হবে না। আশা করি বুঝতে পারছো।
অসুবিধা নাই, চিন্তার কিছু নাই, আমরা লেনদেন নিয়ে আরো ডিপলি আলোচনা করবো। আজকে জাস্ট বেসিক ক্লাস নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এরপরে লেনদেন শব্দটির আবেদনিক অর্থ হচ্ছে টাকা দেওয়া বা নেওয়া, অথবা প্রদান করা বা গ্রহণ করা। এটাই, এক পক্ষ দিবে এক পক্ষ নিবে, এটাই তো গ্রহণ করা বা প্রদান করা, সিম্পল, শেষ। আচ্ছা, এরপরে দেখো লেনদেন সাধারণত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। একটা বাহিরের লেনদেন আর একটা ভিতরের লেনদেন। আচ্ছা, এরপরে দেখো নগদ টাকার আদান প্রদান বা বাকিদের ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেন ঘটে। অর্থাৎ নগদ টাকার আদান প্রদান, নগদ টাকা বাকি না, নগদ টাকার আদান প্রদান ছাড়া এবং ক্রয় বিক্রয় ছাড়াও সেবার মাধ্যমে কি হয়? লেনদেন উদ্ভব ঘটে বা সেবার মাধ্যমে লেনদেন হয়। যেমন দেখো, একটা উদাহরণ দিয়েছে, মিসেস মাহবুবকে কাজের বিনিময়ে 2,000 টাকা বেতন দেওয়া হলো। কাজের বিনিময়ে 2,000 টাকা বেতন। মনে করো আমি স্টুডেন্ট পড়াই বা মনে করো তোমাদেরকে পড়াই, তো তোমাদেরকে যে পড়াই তোমরা মাস শেষে আমাকে কি টাকা দিবে না? এই যে টাকা দিচ্ছ আমাকে, এটা কি? এটা আমি তোমাদেরকে এক প্রকার সেবা দিচ্ছি। সেবা দেওয়ার কারণে তুমি আমাকে কি দিচ্ছ? টাকা দিচ্ছ। এটা হচ্ছে এক প্রকার সেবা। যেমন ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে সেবা দিয়ে বা মেডিকেল তোমাকে সেবা দিয়ে ওইটা পরিবর্তে কি টাকা নেই। আর একটা সহজ উদাহরণ দিই, তুমি মনে করো ওই কি বলে একটা বাড়িতে, বাসা বাড়িতে থাকো, ভাড়া থাকো। এই যে ভাড়া থাকো, দিন শেষে বা মাস শেষে তুমি ওই মালিককে বা ওই জমিদারকে টাকা কি টাকা দাও না? মাসিক মাসিক। কেন দাও? কারণ ওই ব্যক্তি বা ওই জমিদার তোমাকে কি দেয়? সেবা দেয়। কিভাবে সেবা দেয়? ওই ব্যক্তি তোমাকে পানি দেয়, ওই ব্যক্তি তোমাকে গ্যাস দেয়, ওই ব্যক্তি তোমাকে কি কারেন্ট দেয়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তোমার যদি মনে করো পানি না থাকে, তাহলে তুমি কাকে বলো? মালিককে বলো যায় বা জমিদারকে। তো এটাও কি এক প্রকার সেবার মাধ্যমে কি হয়? লেনদেন উদ্ভব বা লেনদেন সৃষ্টি হতে পারে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে এই যে আমি যেটা বললাম, এই দেখো ঘর ভাড়া বাবদ 3,000 টাকা পাওয়া গেল, এটাও কি লেনদেন। আবার দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন দুই ভাবে হয়, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান। এখন তুমি বলতে পারবে অদৃশ্যমান কি? অদৃশ্যমানটা হচ্ছে মনে করো এই যে জিনিসগুলো চোখে দেখা যায় না কিন্তু আমাদের ব্যয় হয়ে যায়, কিন্তু আমরা চোখে দেখি না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া চোখে দেখি না কিন্তু বের হয়ে যায়, এরকম কোনো লেনদেন আছে? হ্যাঁ, আছে। বা মনে করো একটা সাপোজ মোবাইল, আমার কাছে একটা মোবাইল আছে। আচ্ছা, মোবাইলটা মনে করো সাপোজ তুমি 10,000 টাকা দিয়ে ক্রয় করলা। কত? 10,000 টাকা। আচ্ছা, 2 মাস বা 3 মাস পর তুমি কি মোবাইলটা 10,000 টাকা বিক্রি করতে পারবা? না। কেন পারবা না? বলে যে আরে দূর, এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, এটা মিয়া মার্কেট থেকে নিছো, এটা মার্কেট থেকে নেওয়ার পর একদিন পরে এটা সেকেন্ড হয়ে যায়। বলে না এরকম সেকেন্ড হ্যান্ড হয়ে যায়। এই যে এরপর আচ্ছা তুমি বললে আচ্ছা ঠিক আছে ভাই 10,000 টাকা দিয়ে নিছি, 3 মাস হয়ে গেছে, আপনি আমাকে 6,000 টাকা দেন সাপোজ। এই 3 মাসের ভিতর যে 4,000 টাকা তোমার চলে গেছে, এটা হচ্ছে অবচয়, অদৃশ্যমান অবচয়। আশা করি বুঝতে পারছো। এই যে তুমি কি এটা চোখে দেখছো কিভাবে অপচয় হয়েছে? হয় নাই। এইটা হচ্ছে কি অদৃশ্যমান অবচয়। এটার মাধ্যমে আমাদের কি হয়? লেনদেনের সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ভাবে হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমাদের লেনদেন আরো দুইটি উদাহরণ দিছে, আমি তোমাদেরকে দেখাই। বলছে ব্যবসায়ী ম্যানেজারের মৃত্যু। ব্যবসায়ী ম্যানেজারের মৃত্যু, এটা কি লেনদেন? না, লেনদেন না। কেন লেনদেন না? কারণ আমি তো আগে বললাম যে একটা প্রতিষ্ঠানের ম্যানেজার মালিক অনেক থাকতে পারে, একাধিক। তো একজন যদি মারা যায় আর কয়েকজন আছে, ওরা মিলি ব্যবসাটা কি নতুন করে বা আগের জায়গা থেকে দাঁড় করাবে। এটা তো কিচ্ছু না, জাস্ট একটা ক্ষতি। এটা অর্থায়নকে পরিমাপযোগ্য না এবং ব্যবসার আর্থিক কোনো অবস্থা পরিবর্তন ঘটে না, তাই এটি কি না? লেনদেন না। আচ্ছা, এরপর আরেকটা দেখো, আরেকটা উদাহরণ, আগুনে পুড়ে যাওয়ায় 20,000 টাকায় ক্ষতি হলো। আগুনে পুড়ে যাওয়ায় 20,000 টাকায় ক্ষতি, এটা লেনদেন। কেন লেনদেন? আগুনে পুড়ে মনে করো তোমার দোকানে কিছু মালামাল আছে, পুড়ে 20,000 টাকার মালামাল কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো এই যে এটা দেখো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, 20,000 টাকা মাপা যাচ্ছে। অর্থের অঙ্কে একটু খেয়াল করো, 20,000 টাকা অর্থের অঙ্কে মাপা যাচ্ছে। আচ্ছা, এরপরে এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে, তার মানে বুঝাচ্ছে কি এটা একটা লেনদেন। অর্থাৎ মালিক মারা যাওয়া বা মালিক আহত হওয়া, এটা লেনদেন না। এরপরে আগুনে পড়ে যাওয়া, এটা কি? লেনদেন। এরপরে লেনদেন না এরকম আমি একটা উদাহরণ দিই। যেমন দেখো এখানে একটা উদাহরণ আছে, 5,000 টাকা আসবাবপত্র করে ফরমাইশ প্রদান, এটি লেনদেন না। 5,000 টাকায় আসবাবপত্র করে ফরমাইশ প্রদান, এটি কি না? লেনদেন না। এখন তুমি বলতে পারো কেন ভাইয়া লেনদেন না? ফরমাইশ মানে বুঝতে হবে আমাদেরকে কি বলছে। ফরমাইশ, ফরমাইশ মানে অর্ডার দেওয়া, কি দেওয়া?
অর্ডার দাও। আচ্ছা, মনে করো আমি কাঠ মিস্ত্রি, সাপোজ কাঠ মিস্ত্রি। তো আমার কাছে একজন লোক আসছে, লোক আসে বললো যে ভাই আমি একটা খাট বানাবো। তো খাট যে বানাবে, আমি বললাম আচ্ছা ভাই 30,000 টাকা লাগবে, এরকম খাট বানিয়ে দিব। তো ওই ব্যক্তি বললো আচ্ছা ঠিক আছে ভাই 30 না, আপনাকে 35,000 টাকা দিব, 5,000 টাকা ভাড়া দিব প্রয়োজনে, আপনি আমার কি খাটটা একটু সুন্দর করে করে দিয়েন। এই যে করে দিয়েন, তাই বলবো আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আগামী মাসের 10 তারিখে আসে খাটটা নিয়ে যায়। আজকে ডিল করছি, আগামী মাসের 10 তারিখ উনি খাটটা নিয়ে যাবে। এই পর্যন্ত উনি আমাকে টাকা দেয় নাই, এবং কি আমি ওনার থেকে টাকা নিই নাই। তার মানে এটা লেনদেন না, এখন পর্যন্ত লেনদেন না। মানে আমি যতই খাট বানাবো এর ভিতরে এই সময়গুলো কি লেনদেন না। যেদিন আমার খাটটা বানানো হয়ে যাবে, আমি ওই ব্যক্তিকে খাট বুঝে দিব এবং ওই ব্যক্তি আমাকে টাকা বুঝে দিবে, ওই দিন হবে লেনদেন। তার মানে বোঝাচ্ছে ফরমাইশ অর্ডার দেওয়া কি লেনদেন না। আচ্ছা, এরপরে মনে করো একজন কর্মচারী নিয়োগ, কর্মচারী নিয়োগ বা একজন কর্মচারীর বেতন ধরা হয়েছে 10,000 টাকা, ধরা হয়েছে বেতন, এখনো দেয় নাই। কারণ কখনো কি দেখছো যে কর্মচারী 1 তারিখে জয়েন করলে ওই কর্মচারীকে 1 তারিখে বেতন দিয়ে দেয়? দেয় না। তার মানে বুঝাচ্ছে কি ওই 1 তারিখে যে জয়েন করছে, এই 1 তারিখ থেকে 1 মাস অর্থাৎ 30 দিন যে চাকরি করবে, এর ভিতরে তো একে কোনো টাকা দিবে না কর্মচারীকে। এই যে টাকা দিবে না, এর ভিতরে এগুলো লেনদেন না। যেদিন কর্মচারীকে বেতন দিয়ে দিবে, বলে না যাবে রাতে বেতন ফদা, ওটা লেনদেন। কিন্তু কর্মচারী 10,000 টাকা কর্মচারী নিয়োগ, এটা কি না লেনদেন না। আবার মনে করো তোমার, আমি একজন দোকানদার, তা আমি চুক্তি করছি যে ওই ব্যক্তি থেকে বা অমুক একজন ব্যক্তি থেকে আমি প্রতি মাসে এত টাকা পণ্য আনবো, প্রতি মাসে এত টাকা কি আনবো পণ্য। এই যে প্রতি মাসে এত টাকার পণ্য আনবো, আমি চুক্তি করছি, এখনো আনি নাই। এর ভিতরে যে চুক্তির ভিতরে যে সময়টা, এটা লেনদেন না। যে আমি নিয়ে আসবো এবং ওই ব্যক্তিকে টাকা দিব, এটা কি লেনদেন। আবার আরেকটা উদাহরণ দিই, লেনদেন না এরকম। মনে করো তোমার মালিক, মালিক তার নিজের তহবিল থেকে বা নিজের মানিব্যাগ থেকে তার মেয়ে বা তার ছেলের স্কুলের বেতন প্রদান, মালিক তার নিজের মানিব্যাগ থেকে, এটা লেনদেন না। কেননা মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে খরচ করতে পারে, এটা লেনদেন না। ব্যক্তিগত একটা জিনিস, ব্যবসা আলাদা। ব্যবসা অর্থাৎ হিসাব বিক্রিকে আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে আমি নিজে মালিক, আর একটা হচ্ছে ব্যবসা, ব্যবসা মালিক, আর একটা আমি মালিক। আমি মালিক, আমি নিশ্চয়ই যে টাকাগুলো খরচ করবো, ওগুলো লেনদেন আসবে না। আমি যদি ব্যবসার জন্য ঋণ নিই, এরকম বলো না যে ব্যবসার জন্য ঋণ গ্রহণ, তাহলে ওটা লেনদেন ব্যবসার জন্য। আর মালিক দেখো ব্যবসা, ব্যবসা থেকে টাকা নিয়ে ওই মেয়ের কি ফি পরিশোধ করা নাই, নিজের মালিক থেকে টাকা দিয়ে ফি পরিশোধ করছে, তার মানে এটা কি না লেনদেন না। আশা করি কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন না তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আমি যেগুলো বলছি এগুলা তোমরা খাতায় নোট করে নাও, কোনগুলা লেনদেন না। কারণ লেনদেন নয় এরকম ঘটনা খুবই কম, 4, 5, 6টা এরকম ঘটনা থাকে। তোমরা যদি অ্যান্টি করে রাখতে পারো, তাহলে তোমাদের আমরা যখন সৃজনশীল করাবো, তখন তোমাদের লেনদেনের ধরতে কি খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো দ্বৈত সত্তা, মানে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে। আরেকটা আগে বলছি, এক পক্ষ সুবিধা গ্রহণ করে আর এক পক্ষ সুবিধা কি দেয়, এরকম আর কি। আচ্ছা, যেমন দেখো উদাহরণ, কর্মচারী বেতন দেওয়া হলো 5,000 টাকা। এখানে কর্মচারী যে বেতন দিছে, এক পক্ষ টাকা দিছে আর এক পক্ষ টাকা কি দিছে, তার মানে এটা কি লেনদেন। এবং লেনদেনের দুইটি সত্তা মানে দুই দিক, এটাই আর কি। আচ্ছা, এরপরে বলতেছে দেখো, লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটির থেকে কি সম্পূর্ণ আলাদা। কিরকম আলাদা? যেমন দেখো 10,000 টাকা পণ্য বিক্রি করে 7 দিন পর টাকা পাওয়া গেল, মানে আমি একটা প্রোডাক্ট বিক্রি করলাম, 10,000 টাকা বা 5,000 টাকার একটি প্রোডাক্ট বিক্রি করলাম, টাকাটা পাইলাম কখন? 7 দিন পরে। কখন? 1 সপ্তাহ পরে। আচ্ছা, এখানে যে ধারে বিক্রি করছি, যেদিন ধারে বিক্রি করছি ওইটা একটা লেনদেন, এবং যেদিন আমি টাকা পাবো 7 দিন পরে, এটা একটা কি লেনদেন। তার মানে এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র লেনদেন। আশা করি বুঝতে পারছো। মানে আমি ধারে বিক্রি করছি, আজকের দিনে বিক্রি করছি, এটা একটা লেনদেন, এবং 1 সপ্তাহ পর টাকা পাবো, এটা কি আরেকটা লেনদেন। তো হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের লেনদেন দ্বিতীয় অধ্যায়ে বেসিক অ্যাকুজেট সকল কিছু নিয়ে আলোচনা করছি। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যদি তোমরা কোনো কিছু বুঝে না থাকো বা কথা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। ইনশাআল্লাহ পরের ক্লাস থেকে আমরা লেনদেনের যে অঙ্কগুলো আছে, বইয়ের যে অঙ্কগুলো রয়েছে 1, 2, 3, 4 করে সবগুলো একটা একটা করে সমাধান করা শুরু করব। তো সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।